ঠিক আছে, এবারে যেটা করব এই ধরনের প্রশ্নের নাম হচ্ছে ম্যাচিং বা পিওর ম্যাচিং। ম্যাচিং টু পার্টস। তাহলে ম্যাচিং ম্যাচিং আমরা কিভাবে করি? আমরা শুধুমাত্র মানে প্যাসেজের নামটা পড়ি, হোয়াট ইজ এক্সপ্লোরেশন, এবং প্রশ্নে চলে যাই। উই ডোন্ট রিড, উই ডোন্ট স্টার্ট রিডিং দ্য প্যাসেজেস। এই ধরনের প্রশ্নের চেহারাটা আগে দেখে নেন। ওই যে চারটা ইনফরমেশন, কাজ কি? প্রথম ইনফরমেশন, এই ধরনের প্রশ্নের কাজ কি? উত্তর। আচ্ছা, আপাতত এই লেখা বন্ধ, আমি এটা একটু লেখা অফ করে দিচ্ছি আমি। এখন এটা শুনতে হবে, বিকজ দিস ইজ নিউ টাইপ কোয়েশ্চেন। নাম্বার ওয়ান, চেহারা দেখলাম 33, 34, 35, 36, 37 নাম্বার দেওয়া আছে, কতগুলো বাক্য বা স্টেটমেন্ট লেখা আছে। নিচে আরেকটা পার্ট আছে যেটাতে এবিসিডি দেওয়া আছে। কাজ কি? কাজ হচ্ছে নাম্বার পার্টের সাথে লেটার পার্ট ম্যাচ করা। নাম্বার পার্টের সাথে লেটার পার্ট ম্যাচ করা, এটা হলো কাজ। কিরকম? যেমন হি রেফার টু দ্য রেলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজড। নিচে আছে লোক, তাহলে কোন লোকটা তার কথার মধ্যে কোন ধরনের ট্রান্সপোর্ট ব্যবহার করেছে এই প্রসঙ্গ উল্লেখ করেছেন। মানে ট্রান্সপোর্টের কথা কে উল্লেখ করেছেন? ফর্ম অফ ট্রান্সপোর্ট। তারপর ফর্ম অফ ট্রান্সপোর্ট মানে ইয়ে, মানে নৌকা নাকি প্লেন নাকি বাস নাকি উট নাকি ঘোড়া, তা মানে কিসে চড়ে গিয়েছিলেন তা না, এটা তো আর মানে উত্তর আপনি লিখবেন না, আপনি শুধু ম্যাচ করবেন। মানে যাতে করেই যাক না কেন, কোন ধরনের ট্রান্সপোর্টে করে গিয়েছিলেন এই ধরনের কথা কে বলছেন, কোন লোক বলছেন এই ধরনের কথা। ফর এক্সাম্পল, আমরা তো জানি না, এই ধরনের কথা যদি ক্রিস বনিংটন বলে থাকেন তাহলে 33-এর উত্তর হবে ক্রিস বনিংটন। তবে ক্রিস বনিংটন যদি লেখেন তাহলে উত্তর ভুল হবে, লিখতে হবে সি, ওই জন্যই সি দেওয়া হয়েছে। তাহলে কাজটা বোঝা গেছে। ম্যাচিং দ্য কোয়েশ্চেন পার্ট, 33 থেকে 37 বলছি কোয়েশ্চেন নাম্বার পার্ট। ম্যাচিং দ্য কোয়েশ্চেন নাম্বার পার্ট, অথবা এটাকে স্টেটমেন্ট পার্ট বলে। ম্যাচিং দ্য স্টেটমেন্ট বা টপিক পার্ট বা স্টেটমেন্ট পার্ট। ম্যাচিং দ্য টপিক অর স্টেটমেন্ট পার্ট হুইচ ইজ দি কোয়েশ্চেন নাম্বার পার্ট অলসো উইথ দি লেটার পার্ট। এই লিস্ট অফ এক্সপ্লোরার এখানে মানুষ হতে পারে, শহর যদি হয় যেমন পিকিং, তারপরে সেন্ট লুইস, ঠিক আছে, তারপরে টোকিও, তাহলে কোন শহরের জন্য কোন কথাটা প্রযোজ্য, কোন লোকের জন্য কোন কথাটা প্রযোজ্য। তাহলে কাজ কি বোঝা গেছে স্যার? ক্লিয়ার? একটু ইয়েস নো লিখেন। ও আচ্ছা, আমি তো ইয়েস নো লিখার অপশন দেই নাই, এখন আবার দেই। কাজ কি বোঝা গেছে? আপনার যেই প্রশ্নের জন্য, যেই স্টেটমেন্টের জন্য যেই লোকটা, তার এবিসিডি লিখতে হবে। এবং উত্তরের চেহারা কি হবে? উত্তরের চেহারা কিন্তু এবিসিডি, নট দি ওয়ার্ড। আরো একটা জিনিস বলে দিই, যখনই আইএলস রিডিং এবং লিসেনিং এ এবিসিডি কোনো পার্ট থাকবে, উত্তরের চেহারা সবসময় এবিসিডি হবে, তার পাশের ওয়ার্ড গুলা হতে পারবে না। এটা টোটাল আইএলস রিডিং এবং লিসেনিং এর জন্য প্রযোজ্য, কোনো এক্সেপশন নাই। তাহলে এখানে যদি সিম্বল থাকতো সিম্বল হইতো, ঠিক আছে, এখানে লেটার আছে লেটার হবে। সো কাজ ক্লিয়ার। নাম্বার টু কি ছিল? নাম্বার টু হচ্ছে বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা। অবশ্যই আছে, বিশাল বৈশিষ্ট্য আছে, যা না জানলে বিরাট প্যাচ। এই প্রশ্নই আপনাকে 15 মিনিট খেয়ে ফেলতে পারে, যেখানে টোটাল 20 মিনিট হলো একটি প্যাসেজের জন্য। তাও 20 মিনিট না, উত্তর লেখার টাইম তো ওই 1 ঘন্টার ভেতরে, তার মানে 17-18 মিনিট করে পাবেন এক একটা প্যাসেজের জন্য। তাহলে 15 মিনিট যদি এইটাই খেয়ে ফেলে তাহলে তো আপনি শেষ, ওইখানেই রিডিং শেষ। তাহলে বৈশিষ্ট্য কি? এখানে নাম্বার ওয়ান বৈশিষ্ট্য, এটি যেহেতু ম্যাচিং, এটি সিরিয়াল মেনটেন করবে না। মানে 33 ধরে খুঁজবেন, গিয়ে দেখবেন ষষ্ঠ প্যাসেজে আছে, তাহলে 6টা প্যাসেজ আপনাকে খুঁজে ফেললো। চিন্তা করলেন ও তাহলে উল্টা দিক থেকে, তাহলে নিচ থেকে খুঁজি, অষ্টম থেকে খুঁজি, গিয়ে দেখলেন নিচ থেকে খুঁজে আবার ধরা, আবার সেকেন্ড বা ফার্স্টে আছে। ব্যাপার কি এরকম করে কেন? তাহলে 35 মাঝখানে খুঁজি, গিয়ে দেখবেন 35 গিয়ে লাস্ট প্যারার আগের প্যারায় আছে। মানে আমি বলতেছি যে আপনাকে এভাবে খাটাবে। মানে আপনি যদি বলেন যে আপনি তো বলেই দিলেন স্যার কই থাকবে, এরকম না, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, মানে খাটানোর জন্য যথেষ্ট ব্যবস্থা করা আছে। তো দেয়ারফর এরা সিরিয়াল মেনটেন করবে না। সলিউশন কি পরে আসতেছি, আগে বৈশিষ্ট্য বলি। তাহলে প্রশ্নের নাম্বার অনুযায়ী সিরিয়াল মেনটেন করবে না, এই জন্যই বলে দিয়েছিলাম ম্যাচিং জাতীয় প্রশ্ন ছাড়াই। ম্যাচিং জাতীয়র ভিতরে এটি হলো একটি।
ম্যাচিং জাতীয় প্রশ্ন ছাড়া বাকি সব সিরিয়াল মেনটেন করে। উল্টা ভাবে বলতে গেলে ম্যাচিং জাতীয় প্রশ্নের উত্তর প্যাসেজের ভেতরে প্রশ্ন অনুযায়ী সিরিয়ালি উত্তর পাবেন না, যেখানে খুশি যেখানে থাকবে। ক্যান্সার এরকম কেন? এটা কেমব্রিজের ইচ্ছা। আরো উত্তর আছে, কারণ এর সলিউশন আছে। যে স্কিল্ড সে সলিউশন জানবে, আর যে স্কিল্ড না সে আবার 24,500 টাকা দিয়ে আবার ফর্ম ফিল আপ করবে, আর হচ্ছে আইএলটিএস এর ব্যবসা হবে কেমব্রিজ ইউনিভার্সিটি আর আইডিপি। বোঝা গেছে কেন? কেন উত্তর বোঝা গেছে? বাস্তব কথা, এগুলো বাস্তব উত্তর। ঠিক আছে, স্কিল লোক পার হয়ে যাবে, আনস্কিল লোক বারবার পরীক্ষা দিতে পারবে। আচ্ছা ওকে, তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো এরা সিরিয়াল মেনটেন করবে না। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো প্রশ্ন সিরিয়াল মেনটেন না করলেও এই যে নিচে যে বক্সের ভিতরে লিস্টটা দেওয়া আছে এই জিনিসগুলো সিরিয়ালি থাকবে। মানে প্রথমে পিটার ফ্লেমিংই পাবেন, তারপরে ফিয়েন্স ক্রিস বনিংটন এই সিরিয়ালি পাবেন। তার মানে প্রশ্নের নাম্বারের স্টেটমেন্ট গুলা সিরিয়ালি থাকবে না, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, কিন্তু নিচের এবিসিডি পার্টে যা থাকবে, ঠিক আছে, সেইটা সিরিয়াল মেনটেন করবে, যদি সেটা প্রপার নাউন হয়, নাম শহর এগুলি হয়। ক্লিয়ার স্যার? দ্বিতীয় বৈশিষ্ট্য বোঝা গেছে? আচ্ছা, পার্সোনাল প্রবলেম গুলো একটু পরে বলি স্যার, আমি তো এখন আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝাচ্ছি। এখন আপনি ওই পরের টেনশনে এখন একটা মিস। এটা এখন লিখলে তো আমি অ্যাটেন্ড করবো না এখন, আর আমি এটা অ্যাটেন্ড করি না, এটা তো আসলে গার্ডিয়ান ক্যারিয়ার সেন্টারের অ্যাডমিনিস্ট্রেশন অ্যাটেন্ড করে। আমি তো রিসোর্স পার্সন মাত্র। এই সেন্টার কিন্তু আমার না স্যার, কারো ভুল ধারণা থাকলে ভেঙে ফেলেন। এই সেন্টার আমার না, এই সেন্টারের মালিক অন্য। আই এম দি রিসোর্স পার্সন, আই কন্ডাক্ট দি ক্লাসেস। তবে হ্যাঁ, আমার কথা শোনে তারা, যেহেতু আমি সিনিয়র মানুষ। দ্যাটস এ ডিফারেন্ট কেস। কাজে ক্লাসের মাঝখানে এই প্রবলেমগুলো এইভাবে লিখবেন না স্যার, এটা খুবই অপ্রাসঙ্গিক। ঠিক আছে, তবে আমাকে বললে, আমি দেখলে আমি ক্লাসের পরে অ্যাটেন্ড করবো একটু। আচ্ছা, তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নিচের যে এবিসিডি পার্ট আছে, যেগুলা যে স্ক্যানিং করা যায় বড় হাতের, যে পিটার ফ্লেমিং এর পি এফ বড় হাতের, ভেতরে তো তাই থাকবে, নামের বিগিনিং অংশ বড় হাতের, তাহলে এই স্ক্যানেবল পার্ট গুলো সিরিয়ালি থাকবে, দ্বিতীয় বৈশিষ্ট্য। বাট 33-34 1 নম্বর বৈশিষ্ট্য, 33-34 এদের কোনো সিরিয়াল নাই। তার মানে আপনি পিটার ফ্লেমিং আগে পাবেন, যার উত্তর হতে পারে 36। ঠিক আছে, বাট আপনি যদি 33 ধরে খোঁজেন তাহলে আপনি ডস খাইতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য দেখেন, কয়টা প্রশ্ন আছে এখানে? 5টা। চয়েস কয়টা আছে? 5টা। আমাদের অবচেতন মন ধরে নিবে যে 5টার জন্য 5টা। যখন পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে বি আসতেছে 2বার আর ই বাদ যাচ্ছে, তখন তো আপনার মাথা খারাপ হয়ে যাবে। রিডিং এর ভিতরে 1 মিনিট অনেক সময়, আর এই মাথা খারাপের জন্য যদি 5 মিনিট চলে যায়, তাহলে আপনার রিডিং পরীক্ষা এখানেই নষ্ট হয়ে গেছে। ঠিক না? আবার যদি এমন হয় 5টার জন্য 5টা আসছে, আপনি খুশি হয়ে গেলেন, তাহলে তো আমার ঠিকই আছে। আসলে কাহিনী পুরা উল্টা। এইখানে যা আছে প্রশ্ন, তাতে করে 5টার জন্য একটি বাদ যাবে এবং একটি 2বার হবে। কেমনে বুঝলেন স্যার? এই যে উপরে এনবি, এই জন্যই ইম্পর্টেন্ট জিনিসগুলো বোল্ড করে দেওয়া থাকে এবং ক্যাপিটাল দেওয়া থাকে। লেখা আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। লেটার মানে যেগুলো এবিসিডি, তার মানে লোকগুলো একজন 2বার আসতে পারে। এইটা যদি ওরা না লিখে, এটা যদি না থাকে ম্যাচিং এর ভেতরে, তাহলে 5 জনের জন্য 5টা হবে, 5টা প্রশ্নের জন্য 5টা আলাদা আলাদা উত্তর হবে, মানে 5টাই ইউজ আপ হবে। যখনই এটা থাকবে, ইউ মে মানে কিন্তু করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আসলে 100% হবে বলেই কেমব্রিজ ইউনিভার্সিটি নিজের কাঁধে যাতে বন্দুক না থাকে, এই জন্য বলবে যে আমরা তো বলে দিছিলাম যে ইউ মে ইউজ। কাজে 100% যখনই ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স থাকবে এবং সমান সমান থাকবে, তখন 100% গ্যারান্টেড 5টা ইউজ আপ হবে না, একটি বাদ যাবে, একটি 2বার হবে। যেমন উত্তর হবে হয়তো এরকম এ বি বি, এ বি বি, তাহলে কয়টা হলো? 3টা। সিই, হয়তো ডি বাদ গেল। এই কথাটা কি বোঝা গেছে এখন? এই কথাটা কি ক্লিয়ার স্যার? যখন ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স লেখা থাকবে, তখন অবশ্যই একটি রিপিট হবে, আর যদি একটি রিপিট হয় তাহলে আরেকটি বাদ যাবে। এখন এই তথ্যটি যদি আপনি না জেনে থাকেন, তাহলে পরীক্ষার হলে তো পুরো উল্টা কাহিনী ঘটবে। রিপিট হলে আপনি চিন্তায় পড়ে যাবেন, অথচ আপনি ঠিক আছেন। আবার রিপিট না হলে আপনি খুশি থাকবেন, আপনি ঠিক নাই। কি অদ্ভুত না ব্যাপার? আর যদি ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স না থাকে, তাহলে ঠিক আছে, তাহলে প্রত্যেকটা একবার করে ইউজড আপ হবে। এগুলো অবজারভেশন, এগুলো হচ্ছে টেস্ট মাস্টারিং করা, এগুলো যেন থাকতে হবে। তাহলে অন্য পরীক্ষার হলে বাকি সব ক্যান্ডিডেটের সাথে আপনার পার্থক্য এখানেই হবে, এখানে আপনি সময় আগায় থাকবেন। যেদিন বলছি যে 4টা ইনফরমেশন জানতে হবে, বৈশিষ্ট্য কি, ঠিক আছে, ডিফিকাল্টি কি,
বৈশিষ্ট্য থেকে ডিফিকাল্টি জানা যায়, আর ডিফিকাল্টি বা ট্র্যাপ থেকে উল্টাভাবে সলিউশনটা জানা যায়, সবগুলো ইন্টার রিলেটেড। তাহলে বৈশিষ্ট্য যেহেতু এখন আমরা জেনে গেছি, তাহলে এখন ডিফিকাল্টি আমরা বলতে পারবো। নাম্বার 1, যেহেতু এরা সিরিয়ালি থাকে না, ডিফিকাল্টি হলো 33, 34, 35, 36 এইভাবে খোঁজা যাবে না। 33, 34, 35, 36, 37 এইভাবে খুঁজছি তো মরছি, এটা হলো ডিফিকাল্টি। সলিউশন কি এটার? সলিউশন হচ্ছে এরা যেহেতু সিরিয়ালি থাকবে, এই লোকগুলাকে স্ক্যান করে খুঁজে পড়ে ফেলতে হবে লোকগুলা কি বলছে, তারপরে এই পাশে এসে ম্যাচ করতে হবে। ডিফিকাল্টি নাম্বার 2, যেহেতু ইউ মে ইউজ অ্যানিলেটর মোর দেন ওয়ান্স, যদি আপনি খেয়াল না করে থাকেন তাহলে আপনি ওই ডিফিকাল্টিতে পড়বেন, সমান সমান করবেন, খুশি হবেন, অথচ আপনি রং। অথবা ডিফিকাল্টি হবে আপনি একটি দুইবার হওয়ার কারণে চিন্তায় পড়ে যাবেন, অথচ আপনি রাইট। আচ্ছা, তাহলে সলিউশন কিভাবে? সলিউশন হচ্ছে এখন ফাইনালি সলিউশন বা হ্যাকিং মেথড। এইটা প্রত্যেকটা একবার করে পড়বো এবং বাংলায় কিওয়ার্ড গুলা মনে রাখবো, কারণ ওই পাশে গিয়ে সিনোনিম থাকতে পারে। এই জন্য বাংলায় মনে রাখলে হয় কি, সিনোনিম মিস যায় না। কিন্তু যখন আমি বারবার ট্রান্সপোর্ট করি, ট্রান্সপোর্টের একটা এক্সাম্পল ওই পাশে চলে আসবে, কি? বোট, আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে। কিন্তু মনে রাখার চেষ্টা করবো না, জাস্ট একটু খেয়াল করবো। হি মানে লোক, তাহলে হি পড়বো না। রেলেভেন্স অফ দি ফর্ম অফ ট্রান্সপোর্ট, তার মানে কোন লোক খালি যাতায়াতের মোড উল্লেখ করেছেন, কি দিয়ে যায় এটা উল্লেখ করছেন। হি ডেসক্রাইব ফিলিংস অন কামিং ব্যাক হোম আফটার এ লং জার্নি, মানে দীর্ঘদিন বাড়ির বাইরে ঘুরে আসার, মানে ঘোরার পরে ফিরে আসার পরে মানসিক অনুভূতি, তার মানে ইমোশন, এই ব্যাপারে কে কথা বলেছেন। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে টোটাল না বুঝলেও আপনি মোটামুটি কাছাকাছি যেটা যাবে ওইটাই উত্তর। কারণ কি জানেন? কারণ দুইটার ভিতরে কনফ্লিক্ট হবে না, মানে কাছাকাছি একটাই যাবে, এই পাঁচটার ভিতরে প্রতিটার ক্ষেত্রে একটাই যাবে। তাহলে এটা হলো সুবিধা। ওয়ার্ড ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল, তাহলে নির্দিষ্ট, মনে রাখবেন প্রশ্নে ওয়াইডার ভার্সন থাকতে পারে বা জেনারেলাইজ ভার্সন থাকতে পারে। যেমন প্রশ্নে থাকলো শিক্ষা প্রতিষ্ঠান, ভিতরে গিয়ে থাকলো কেমব্রিজ ইউনিভার্সিটি, স্পেসিফিক এক্সাম্পল। এটা প্রায়ই ঘটবে, বাট কখনোই উল্টাটা থাকবে না যে প্রশ্নে আছে কেমব্রিজ ইউনিভার্সিটি, ভিতরে গিয়েছে খালি ইউনিভার্সিটি। এটা হয় না কখনো। এটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, জেনারেলাইজেশন ভার্সেস স্পেসিফিকেশন। প্যাসেজের ভিতরে স্পেসিফিক ভার্সন থাকবে, কোশ্চেনে জেনারেলাইজ ভার্সন থাকবে। অর্থাৎ কোশ্চেনে যখন জেনারেলাইজ ভার্সন থাকে, তখন আপনার আগে থেকেই খেয়াল করতে হবে যে প্যাসেজের ভিতরে কিন্তু আমি সিনোনিম পাইতে পারি, আবার এক্সাম্পল পাইতে পারি। যেমন কেমব্রিজ ইউনিভার্সিটি ইজ নট সিনোনিম অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, বাট অ্যান স্পেসিফিক এক্সাম্পল অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, তাই না? তো কাজে যে স্পেসিফিক গ্রুপ অফ পিপল, কাজে ওইখানে গিয়ে বলতে পারে যে আপনার আফ্রিকান লোক, আফ্রিকান তো একটা রেস, মানে ধরেন আফ্রিকানের ভিতরে কোন একটা উপজাতির নাম বললো, অথবা হিসপানিক পিপল। তো স্পেসিফিক গ্রুপ অফ পিপল তো নাম দেয়, ভিতরে নাম থাকতে পারে। তাহলে বিশেষ ধরনের গ্রুপ অফ পিপল যার নাম থাকতে পারে, মানে কাজ করেছিলেন, এটা কোন লোক? He did not consider learning about oneself as an essential part of exploration. Exploration বা নতুন আবিষ্কারের ক্ষেত্রে, নতুন জায়গা আবিষ্কারের ক্ষেত্রে নিজের সংক্রান্তে জানাকে কে গুরুত্বপূর্ণ বলে মনে করেননি, বা নিজের সংক্রান্তে জানা অতটা কিছু না, মানে মাস্ট না, এসেনশিয়াল না। এসেনশিয়াল আর নেসেসারির ভিতরে পার্থক্য জানেন তো? অনেকে এটা আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, এটা একটা কমন মিস্টেক, এটা শিখাই দেয়। এটা রিডিং এর জন্য না, এমনি জেনারেল ইংলিশের জন্যই আর কি। এসেনশিয়াল মানে যেটা না হলেই হবে না, আর নেসেসারি মানে হচ্ছে হ্যাঁ মানে মানে মোর দেন 50%, মানে মানে দরকারি। যেমন অক্সিজেন ইজ এসেনশিয়াল ফর আওয়ার লিভিং, আপনি বলতে পারবেন না অক্সিজেন ইজ নেসেসারি ফর আওয়ার লিভিং, কারণ অক্সিজেন না হলে হবে না, মানে বাঁচবো না। তো তাহলে কি এসেনশিয়াল কি মানে মরে যাওয়া ছাড়া হবে না? বুঝলেন না? যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ যেটা, হ্যাঁ, যেমন আগামীকালকে বিল না দিলে লাইন কেটে দিবে, কাজে আগামীকালকে বিল দেওয়া এসেনশিয়াল, নট নেসেসারি। বাট আগামীকালকে যদি মানে সর্বোচ্চ তো লাইন কেটে দেওয়া, এখানে লাইনের মৃত্যু আর কি। আর যদি এমন হয় যে না, তারপর আপনি ফাইন দিতে পারবেন, তাহলে তখন এটা মানে আর্জেন্ট অথবা নেসেসারি। ঠিক আছে? কাজেই এসেনশিয়াল মানে হচ্ছে গিয়ে অত্যাবশ্যকীয়, অতি আবশ্যকীয়, আর নেসেসারি মানে আবশ্যকীয়। তাহলে মানে এটা না হলেই হবে না এমন কে বলছেন আর কি, যে নিজের সংক্রান্ত জানার অতটা দরকার নাই, হলেও হয় না হলেও পারে। ডিড নট কনসিডার বলছেন। হি ডিফাইন্ড এক্সপ্লোরেশন অ্যাজ বিইং বোথ, বোথ যেখানেই থাকবে, অথবা অ্যান্ড, এই যে বোথ থাকবে সবসময়, অ্যান্ড থাকবে, বোথ এ অ্যান্ড বি, তখন দুইটারই সিনোনিম পাইতে হবে। তাহলে যেখানে একজন দুইটা ব্যাপারে বলেছেন বোথ, তাহলে সেই লোকটা হবে এটা। একটা হচ্ছে ইউনিক, ইউনিক মানে কি? যার কোনো কপি নাই, ওয়ান অফ এ কাইন্ড, ভ্যালু টু আদার্স। বোঝা গেল না? তাহলে যখনই বোঝা যাবে না তখনই মনে করবেন
স্পেসিফিক এক্সাম্পল দিয়ে ভিতরে বোঝাই দিবে, ওই যে স্পেসিফিক ভার্সেস জেনারেল। সো ভ্যালু টু আদার সামথিং ভ্যালুয়েবল। তো বলতে পারেন যেহেতু মনে থাকবে না, কোনো মনে থাকার দরকার নেই, দেখবেন কিভাবে আপনার মন কানেক্ট করে নেয়। শুধু আমার কানেক্ট করবে তা না, আপনারও করবে। হিউম্যান ব্রেন হ্যাজ দ্যাট ক্যাপাসিটি, এটা আপনি জানেন না, আপনি নিজেই দেখবেন একটু পরে। খালি নামগুলো দেখবো, পিটার ফ্লেমিং পি এফ বড় হাতের, র্যান ফিয়েন্স আর এফ বড় হাতের, ক্রিস বনিংটন সি বি বড় হাতের, রবিন হ্যানবারি টেনিসন আর এইচ টি বড় হাতের, মাঝখানে আবার একটা হাইফেনও আছে। এগুলো কেন বলতেছি, সব চোখে পড়ে দেখেন। আচ্ছা সবাই একটু পড়া ছাড়া পিটার ফ্লেমিং এর পি আর এফ এর দিকে একবারে তাকান, আর ছোট হাতের গুলোর দিকে তাকায়েন না। র্যান ফিয়েন্স এর দিকে আর এফ এর দিকে তাকান, ছোট হাতের গুলোর দিকে তাকায়েন না। তাকায়েন না মানে তো চোখ বন্ধ করা যাবে না, বাট কনসেন্ট্রেট করেন আর এফ এর দিকে। একইভাবে ক্রিস বনিংটনের সিবির দিকে কনসেন্ট্রেট করেন, ওইদিকে চোখ গেলে গেল না গেলে নাই। রবিন হ্যানবারি টেনিসনের ক্ষেত্রে চারটার দিকে কনসেন্ট্রেট করবেন একবারে, মাঝখানে তাকাবেন এইচের দিকে, আর দুই পাশে আর টেনিসন, আর এইচ টি এবং শর্ট হাইফেন। দেখেন সব চোখে দেখা যায়। আপনারা হঠাৎ করে দেখবেন হ্যানবারির এন আপনি দেখতে পাচ্ছেন না। কি মজা পাওয়া যাচ্ছে? উইলফ্রেড থেসিগার ডব্লিউ আর টি, ফাইন। এখন কি দিয়ে খুঁজবো? প্রশ্ন দিয়ে খুঁজবো না, পিটার ফ্লেমিং বেটা কই দেখবো। তাহলে এখন স্ক্যান করবো। একজন বলছেন স্যার স্পিড আপ করা শেখান, আমি এগুলা কি শেখাচ্ছি? নাহলে তো পড়ে পড়ে শিখাইতাম, নাহলে তো পড়ে পড়ে বাংলা করে শিখাইতাম। অন্যদের মতো পড়ে পড়ে বাংলা করে শিখাইতাম না, এটার মানে ওইটা অমুক ভোকাবুলারি বই পড়েন। আমি তো প্রতি পদে পদেই আপনারা স্পিড আপ করা শেখাচ্ছি। আমি যা বলতেছি এটা আপনি যদি টোটাল একবারে করতে পারেন, ইউ উইল বি সুপার স্পিডি। এই প্রত্যেকটা জিনিসই তো স্পিড আপ করা। আমি আপনারা পড়তে মানা করতেছি, আমি আপনারা স্ক্যানিং করতে বলতেছি, আমি আপনারা স্কিমিং করতে বলতেছি, আমি আপনাকে ক্যারি দ্য কোয়েশ্চেন ইন মাইন্ড করে কম্পারেটিভ রিডিং করে বলতেছি। প্রতিটাই তো স্পিডিং আপ টেকনিক। কি জিজ্ঞেস করলেন এটা? মানে বুঝতেছেন না বিষয়টা যে আমি কি শেখাচ্ছি? এই টোটাল টাইম সেভ করার জন্যই তো এত কথা বলতেছি স্যার, নাইলে তো বাংলা করে করে পড়াইতাম। আচ্ছা তাহলে এখন দেখি পিটার ফ্লেমিং পি আর এফ। পি আর এফ এই যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে পি এফ। দেখেন বর্ণীয় যে না, দেখেন নিউ ইয়র্ক না। পিটার ফ্লেমিং পি এফ, পি এফ, পি এফ নো। থমাস হার্ডি, থমাস হার্ডি আমরা পাই নাই। আচ্ছা বলেন, আপনি বলতে পারেন স্যার আপনার তো মনে আছে আমার তো মনে নাই। কোনো কিছুর দরকার নেই, আপনারা বলছি না যে নামগুলো সিরিয়ালি থাকবে। পিটার ফ্লেমিং এর আগে যদি কাউরে পান মনে করবেন যে সে ছিল না, অ্যান্ড ট্রাস্ট ইট, পিটার ফ্লেমিং এর আগে কেউ আসবে না। শুধু এইটাতে না, সব প্রশ্নে যে লোক প্রথম আসে এই লোকই প্রথমে আসবে। এবং খেয়াল করে দেখবেন, আমি আপনার দেখাই থমাস হার্ডি, যাই নিচে যাই, দেখেন আপনার মনে রাখারও দরকার নাই। পিটার ফ্লেমিং খুঁজবেন এই বিশ্বাসে, দেখেন থমাস হার্ডি আছে। এটা তো কেমব্রিজ সেট করছে আপনাকে, আপনি যাতে বারবার নিচে নামেন। দেখেন আরে মানে আপনি থমাস হার্ডি পড়বেন, পড়ে তারপরে এই পাশে আসবেন, আয়সা তারপরে দেখবেন যে একটাও মিলে না, তারপরে নিচে গিয়ে দেখবেন থমাস হার্ডি নাই, তো তখন 5 মিনিট শেষ। কেমব্রিজ ইউনিভার্সিটি সেট করে রাখছে আপনার জন্য এগুলো। কি বোঝা গেছে স্যার? ট্র্যাপটা বুঝছেন কিনা যে থমাস হার্ডির নামটা যে পিটার ফ্লেমিং এর আগে দিল, এত উদ্দেশ্যমূলক, আপনারা ঘুরানির জন্য দিচ্ছে। তো ওটা পিছিয়ে ঘুরলে ঘুরি, আমার তো জানা থাকার কথা প্রথম লোক প্রথমে আসবে। তাহলে পিটার ফ্লেমিং আসি। পিটার ফ্লেমিং, পিটার এই যে পিটার ফ্লেমিং। এখন তাহলে পড়ি। এক্সপ্লোরার এন্ড ট্রাভেল রাইটার পিটার ফ্লেমিং টক্স অফ দ্য মোমেন্ট, উনি একটা সময়ের কথা বলেন, when the explorer returns, ফিরে আসেন, to the existence he has left behind। তার মানে কি, এক্সপ্লোরার তো বাইরে থাকে, উনি ফিরে আসেন, তাহলে কোথায় ফিরে আসেন? উনি যা পেছনে ফেলে গিয়েছেন। আবার বলছে উইথ হিজ লাভড ওয়ান্স, তার মানে স্ত্রী পরিবারের কাছে ফেরত আসেন। তার মানে একজন পর্যটক যখন ঘরে ফেরত আসেন। বলেন কোনটা? কাছাকাছি একটা ম্যাচ করলে ওইটাই উত্তর, শেষ। এটা হলো সুবিধা এটার। অনেক অসুবিধার ভিতরে একটা সুবিধা হলো কাছাকাছি একটাই ম্যাচ করবে। ফিলিংস অন কামিং ব্যাক হোম আফটার জার্নি। স্যার কেমনে বুঝলাম? আমি তো বুঝি নাই। আরে দেখেন না 33, 35, 36, 37 অন্য কথা পুরা। কামিং ব্যাক, রিটার্নিং। 34 বোঝা গেছে। এখন দেখবেন আপনাকে আমি বোঝাবো যে কেমব্রিজ ইউনিভার্সিটি। আচ্ছা আমরা যদি আজকে এটা কভার না করতে পারি, আমরা নেক্সট ক্লাসে মানে মানে এইটা আরেকটা
আবার করবো, অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু আমি একটু ভালোভাবে শেখাতে চাই। এখন দেখেন, আপনাকে আরেকটা জিনিস দেখাবো। এত কিছু আমি নাও দেখাতে পারতাম আসলে, আমি কিন্তু ফাকিমের আমি যে কি দিতাম না আপনাকে, এটাও মানে এটাও কিন্তু আপনি বুঝতেন না। আমি যদি অনেক কিছু কম দিয়ে ক্লাসটাকে মানে মনে করেন যে আরো বেশি পড়ায় দিলাম, আপনার খুশি হয়ে যেতেন, কিন্তু এটা কাজ হইতো না আসলে। হ্যাঁ, এখন দেখেন এইখান থেকে উত্তরটা পাওয়া যায়। এখন ওই যে একটু আগে বলছিলাম না ডালিম কুমার কেস, যেখানে উত্তর নাই তার আগে পরে অজানা শব্দ এবং কঠিন সেন্টেন্স স্ট্রাকচার ভর্তি, তাকাইছেন তো মরছেন। উত্তর কিন্তু এখানেই শেষ, এখানেই বোঝার কথা। কারণ দেখেন, এবং এখানে খেয়াল করে দেখেন, একটা শব্দ কোনো কঠিন নাই। আমি একটু আগে বলছিলাম না, এটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চেক করলে পাবেন, যেখানে উত্তর আছে সেখানে তেমন না বোঝার কিছু নাই, সেখানে ইজিয়ার। এর পরেরটুকু যদি আপনি এখানে যদি উত্তর বাই চান্স না বুঝেন, তাহলে তারপরে তো আপনার বাপ মানে বাপ দাদার 14 গোষ্ঠীর সাধনায় যে আপনি বুঝবেন। পরি দেখেন কি করছে, ইচ্ছা করে শয়তানি সেট করছে যে এইটা যদি না বুঝে তাহলে শালা ওইটাতে যাক, তারপর গিয়ে মরুক। The traveler who has for weeks or months seen himself only as a puny and irrelevant alien crawling laboriously over a country in which he has no roots and no background suddenly encounters his other self, a relatively solid figure with a place in the minds of certain people. পুরা একটা মানে উচ্চ মার্গীয় সাহিত্যিক মেরে দিচ্ছে, মানে মানে সাহিত্য মেরে দিচ্ছে। অনেক ভালো ইংরেজি জানার লোকেরও এটা বোঝা সম্ভব না। সবচেয়ে বড় কথা, ভালো ইংরেজি জানুক আর না জানুক, কারোই এইটুকু পড়ার দরকার নাই তো আসলে, তার আগে উত্তর বোঝার কথা। এই জন্য কেমব্রিজ ইউনিভার্সিটি তার পরের লাইনগুলাকে এই যে এরকম সেট করা আছে এখানে, এই জন্য তার আগের লাইন থেকে উত্তর দিছে। বুঝতে পারতেছেন কেমব্রিজের কাহিনী কি? বুঝতে পারতেছেন আইএলটিএস রিডিং এর মানে কোয়েশ্চেন কিভাবে বানায়, এটা কি বোঝা যাচ্ছে? যে কি করে আমাদের সাথে, কোন লেভেলের শয়তানিটা করে। এই জন্যই আমি এত অ্যান্টি শয়তানি মেথড আবিষ্কার করি। ওরা শয়তানি করলে অ্যান্টি শয়তানি মেথড ছাড়া কোনো গতি নাই, কথা বুঝছেন? তো আমি যা করে এটা হলো গিয়ে ঠিক, ওরা যা করে তার উল্টা কামটা আমি করি। আচ্ছা, তাহলে তারপরেটা কি? তারপরেরটা ছিল হচ্ছে গিয়ে, আচ্ছা তারপরে আমরা দেখি, আমরা তো নাম পড়েই আসছিলাম, তারপরে দেখি আর কে আছে। যে পিটার ফ্লেমিং। এখন দেখি এখানে কে কে আছে, আর উপর থেকে নিচে কোনো নাম আছে কিনা। নাই, নাই। এইখানে আবার অনেকে না পেয়ে, অনেকে আবার পরীক্ষার হলে জিম মেরে বসে থাকে, আমি কি মিস করে গেলাম? আরে বড় হাতের অক্ষর তো হাত তুলে থাকে, এটা মিস করার কি আছে? আছে, পরে আছে, যাবে কই বেটা। রবিন হ্যানবারি টেনিসন, ক্রিস বনিংটন, র্যান ফিয়েন্স, সব বেটা এখানে। ওইখানে ডস দিছে যাতে করে হার্টবিট লস হয়, ঠিক আছে, কিছুক্ষণ বসে থাকে। আর এইখানে সুবিধা দিছে সব বেটা একসাথে। তাহলে এখন দেখি র্যান ফিয়েন্স কি বলছে। আচ্ছা, এখন একটু স্পিড আপ করি আমরা, হ্যাঁ, কারণ আমরা আগামী ক্লাসে তো এটা করবোই আবার, মানে এটা না, মানে এরকম আরেকটা করবো। র্যান ফিয়েন্স ডাব দা, এখন একটু যেহেতু আমি বুঝাই ফেলছি, এখন একটু স্পিড আপ করে দিই, সাথে সাথে বুঝতে পারবেন। ডাব দ্য গ্রেটেস্ট লিভিং এক্সপ্লোরার সেড, অ্যান এক্সপ্লোরার ইজ সামওয়ান হু হ্যাজ ডান সামথিং দ্যাট নো হিউম্যান হ্যাজ ডান বিফোর অ্যান্ড অলসো ডান, অ্যান্ড অ্যান্ড দিয়ে যুক্ত ছিল কোনটা? দেখেন, নো হিউম্যান হ্যাজ ডান বিফোর, তার মানে প্রতিটা মানুষের, নো হিউম্যান হ্যাজ, কোনো মানুষ করে নাই, ভাল্লুক করছে, বাঘ করছে, ব্যাপারটা তা না। মানে একজন এক্সপ্লোরারের কাছে এমন ব্যাপারটা যে আমার অভিজ্ঞতাটা শুধু আমারই, এই অভিজ্ঞতাটা নো হিউম্যান হ্যাজ মানে ডান বিফোর, তার মানে ওয়ান অফ এ কাইন্ড একটা অভিজ্ঞতা। অ্যান্ড অলসো ডান সামথিং সাইন্টিফিক্যালি ইউজফুল। তাহলে এক নম্বর হচ্ছে নিজস্ব অভিজ্ঞতা, আর আরেকটি হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে দরকারি জিনিস। তাহলে দুইটি জিনিস, এখন বলেন কোনটি? 37 এই যে ইউনিক, নো হিউম্যান হ্যাজ ডান বিফোর, আবার অ্যান্ড আছে, এই যে ভ্যালুয়েবল টু আদার্স, তাহলে স্পেসিফিক্যালি বলছে সাইন্টিফিক্যালি, ওই যে ওই পাশে গিয়ে স্পেসিফিক এক্সাম্পল দিছে। 37 ফাইনাল, ফাইনাল একটা থ্রাস্ট আছে এখানে। দেখি আমরা, ক্রিস বনিংটন, a leading mountaineer, felt exploration was to be found in the act of physically touching the unknown. আননোনকে শারীরিকভাবে স্পর্শ করা মানেটা কি? আমি যদি অনলাইনে ওয়েবসাইট ঘেটে জানি, তাহলে তো শারীরিকভাবে স্পর্শ করলাম না। তাহলে যে এখন এই যে ইউ হ্যাভ টু, এটা কি আরেকটা ইনফরমেশন নাকি আগেরটারই ব্যাখ্যা? কেমনে বুঝবো? এই যে কোলন দেখেন,
কোলনের মানে হচ্ছে এইটার মানে এইটা, বা এইটার আন্ডারে এইটা, যে কোলন, এই কোলনেরও মানে আছে। এবং ইনভার্টেড কমা তার মানে ওই রাইটারের মানে ওই ক্রিস বনিংটনের মুখের কথা, যে এইটা বলতে কি বোঝায়, ইউ হ্যাভ টু হ্যাভ গন সামওয়্যার নিউ। ও তার মানে ট্রাভেলিং বুঝাইছে, নতুন কোথাও যেতে হবে, এটাই হলো এক্সপ্লোরেশন। এই পাশে এসে বলেন কোনটা। একটু ক্লু দিয়ে দেই, বলছিলাম ফাইনাল একটা ধামাকা আছে। ফাইনাল আন্দাজি মান্দাজি মেলানোর চেষ্টা করবেন না, ক্লোজ মিনিমাম হইতে হবে। একজন বলতেছে 36। আরে ট্রান্সপোর্ট করতে আসলো এখানে, ট্রান্সপোর্ট মানে আমি বলছিলাম ওই যে মানে নৌকা নাকি এরোপ্লেন, ফর্ম অফ ট্রান্সপোর্ট বলা আছে, এ নাকি ট্রান্সপোর্টের কথা বলছে, কেমনে যাবে তা তো বলেনি। সো তা 33 না। আর নিজের সংক্রান্তে জানার কথা কই বললো, 34 তো আমরা আগেই বলছি, ওই যে পিটার ফ্লেমিং। এখন সব আসবে, স্পেসিফিক গ্রুপস অফ পিপল করতে এলো। আচ্ছা স্টপ স্টপ, এখন এখন স্টপ। অ্যান্সার হচ্ছে আপনারা জোর করে মিলাচ্ছেন। ওই যে আপনারা কি ভুলে গেছেন, এক বেটা যে ভাত পড়বে আর আরেক বেটা যে দুইবার হবে, এইখানেই হলো ফাইনাল ধামাকা। এই যে এই ম্যাচিং এর এত কিছু জানার পরেও এখানে এসে আটকা যাবে। তাইলে সবসময় মনে রাখবেন, যখন একটা মিলবে না জোর করে মিলানোর চেষ্টা করবেন না, ওই ব্যাটারে পকেটে রাখবেন, পকেটে। তাহলে সবসময় মনে রাখবেন, এইটা করতে গিয়ে এক পর্যায়ে পকেটে এক বেটা ঢুকবে, পকেটে। ঠিক আছে, পকেটে এক বেটা ঢুকবে। তাহলে ক্রিস বনিংটনকে পকেটে রাখি। ওই যে এক বেটা বাদ যাবে, এক বেটা দুইবার হবে। ইউ মে ইউজ জেনারেটর মোর দেন ওয়ান্স। Then Robin Hanbury Tennyson, a campaigner on behalf of remote so-called tribal people. Tribal people, বলেন কোনটা দেখি। ট্রাইবাল পিপলের কথা আসছে। 35, রাইট, স্পেসিফিক গ্রুপস অফ পিপল, এই যে দেখেন মিলে যাচ্ছে। আচ্ছা এখন ঠিক আছে, এখন স্টপ স্টপ স্টপ, লিখা স্টপ। এখন আমরা শেষের দিকে চলে আসছি। মজার গেম কিন্তু পুরা, হ্যাঁ, আইকিউ গেমের মতো অনেকটা। এখন যদি ক্রিস বনিংটন বাদ যায়, তাহলে আছে উইলফ্রেড থেসিগার। আর প্রশ্ন আছে দুইটা, একটা হলো 33 আর একটা হলো 36। তাহলে 33-36 উত্তর লজিক্যালি কি হয়, জাস্ট অঙ্ক করে বলেন, খোঁজারও দরকার নেই। ক্রিস বনিংটন যদি পকেটে থাকে আর লোক থাকে একটা উইলফ্রেড থেসিগার ই, আর 33-36 বাদ থাকে, তাহলে 33-এর উত্তর ওই, 36-এর উত্তর ওই, ওই যে এক বেটা দুইবার হবে। এন্ড দিস ইজ হাউ ইউ ক্যান সেভ টাইম। তারপরেও দেখি, তারপরে একটু চেক করে শেষ করি ক্লাসটা, দেখেন মজাটা কোথায়। তারপরে একটু চেক করি, ফর্ম অফ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে নিজের সংক্রান্তে জানা এসেনশিয়াল না। দেখি তো উইলফ্রেড থেসিগার বলছে কিনা দুইটা। উইলফ্রেড থেসিগার নিয়ে দেখেন এই পর্যন্ত আছে, তার মানে দুইটার জায়গা আছে, বোঝা গেছে। উইলফ্রেড থেসিগার হু ক্রসড Arabia's empty quarter in 1946 and belongs to an era of unmechanized travel now. ফর্ম অফ ট্রান্সপোর্ট কিন্তু লস্ট টু দ্য রেস্ট অফ আস, মিনিং বোঝার দরকার নাই, কোনো ট্রান্সপোর্টের কথা এখানে বলা নাই, নির্দিষ্ট ট্রান্সপোর্টের কথা বলা নাই। টোল্ড মি ইফ আই হ্যাড গন অ্যাক্রস বাই ক্যামেল ওয়েন আই উড হ্যাভ গন অ্যাক্রস বাই কার। দুইটা ফর্ম অফ ট্রান্সপোর্ট আছে এখানে, কার এবং ক্যামেল, এন্ড দেয়ারফর উইলফ্রেড থেসিগার ই হলো 33 ফর্ম অফ ট্রান্সপোর্ট। আরেকটা কি 36, নিজের সংক্রান্তে জানা। এই যে রিগার্ডলেস, মানে নট এসেনশিয়াল বলছিল না, ডিড নট কনসিডার এসেনশিয়াল মানে কি দরকার নাই, রিগার্ডলেস মানে কি নির্বিশেষে, মানে হইলেও হয় না হইলেও হয়, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, মানে এটা কাউন্ট করা হয় নাই, তার মানে ডিড নট কনসিডার। অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি, সেলফ ওয়ান সেলফ ডিসকভারি, এখানে মানে লার্নিং অ্যাবাউট ওয়ান সেলফ। ক্লিয়ার স্যার?